হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ সন্তোষ স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর এডুকেশন বিষয়ের একটি অধ্যায়, গ্রুপের ইউনিট 2-এর চতুর্থ অধ্যায় শিক্ষার রূপ নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষার উপাদান সম্পর্কে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও আমি তোমাদের দিয়েছি। আজ আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এখানে বিশেষ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব না, কারণ এই অধ্যায়টা আমাদের শিক্ষার রূপ, এখানে 3টে শিক্ষা ব্যবস্থা কি সেইগুলো নিয়ে আলোচনা করলে এবং সেগুলো ভালো করে বোঝা থাকলে এখান থেকে যে এমসিকিউ আসবে না কেন আমরা কমন পেয়ে যাব। তো এই শিক্ষার রূপ নিয়ে আলোচনা করতে গিয়ে আমি শুরুতেই একটু বলি যে মানব সভ্যতার উষালগ্নে মানুষের জীবন ছিল অত্যন্ত সহজ ও সরল। চাহিদা বিশেষ কিছু ছিল না, খুবই সীমিত ছিল, কিন্তু জীবনের প্রয়োজনীয় চাহিদাগুলি বলছে গোষ্ঠী জীবনে তাদের মিটে যেত। তখন আলাদা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষারও প্রয়োজন ছিল না। কিন্তু সভ্যতার বিবর্তনের ফলে মানব সমাজ সরল থেকে জটিল এবং জটিল থেকে জটিলতর রূপ ধারণ করেছে। ফলে আদিম যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপের বহু পরিবর্তন ঘটেছে। বর্তমান দিনে আধুনিক শিক্ষাবিদগণরা বিভিন্ন মৌলিক নীতির উপর গুরুত্ব দিয়ে শিক্ষা প্রক্রিয়ার 3টি রূপের কথা বলেছেন। সেই 3টি রূপ কি কি? সেই 3টি রূপ আমরা দেখতে পাচ্ছি। 1, নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা, যাকে ফর্মাল এডুকেশন বলা হয়। 2, অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষা, ইংলিশে বলা হয় ইনফর্মাল এডুকেশন। আর 3, প্রথামুক্ত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা, যাকে বলা হয় নন ফর্মাল এডুকেশন। এই 3টে শিক্ষা ব্যবস্থা কি যদি আমাদের পরিষ্কার একটা ধারণা তৈরি হয়ে যায়, তাহলে এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন আমরা সহজেই পেরে যাব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব নিয়ন্ত্রিত শিক্ষা কি। দেখো, আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ। সেই সংকীর্ণ এবং ব্যাপক অর্থ সম্পর্কে তোমাদের যদি সঠিক ধারণা থাকে, তাহলে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। নিয়ন্ত্রিত শিক্ষা কি সেই প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রিত শিক্ষা হলো সেই শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার উপাদানগুলি পূর্ব নির্ধারিত এবং সুপরিকল্পিত, যা শিশুর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। উদাহরণ, বিদ্যালয়, চার্চ, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। তাহলে আমরা বলতেই পারি যে নিয়ন্ত্রিত শিক্ষা পূর্ব নির্ধারিত, শিক্ষক দ্বারা পরিচালিত, বিদ্যালয় কেন্দ্রিক, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, পরীক্ষা ব্যবস্থা থাকে, এগুলি এর বৈশিষ্ট্য হবে। অর্থাৎ বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিক্ষার্থীরা বা আমরা যে শিক্ষা অর্জন করে থাকি বা যে শিক্ষা আমরা পেয়ে থাকি, সেই শিক্ষাকেই মূলত বলা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। এই নিয়ন্ত্রিত শিক্ষার কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমরা দেখতে পাবো যে নিয়ন্ত্রিত শিক্ষায় সুনির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, নিয়ন্ত্রিত শিক্ষার নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক, এখানে উপযুক্ত শিক্ষকের প্রয়োজন হয়, নিয়মিত পরীক্ষা ব্যবস্থা আছে, রাষ্ট্রের ভূমিকা আছে। এগুলো নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য। আমি বৈশিষ্ট্যগুলো এখানে আর দিইনি, এগুলো তোমরা বই থেকে অবশ্যই ভালো করে পড়বে, না তো ভিডিওটা এটা লম্বা হয়ে যাবে। আমি সংজ্ঞার সাথে অল্প একটু বলে দিলাম। তাহলে নিয়ন্ত্রিত শিক্ষাকে বলা যেতে পারে সংকীর্ণ অর্থে শিক্ষা, যেমন ঠিক তেমনই নিয়ন্ত্রিত আমাদের শিক্ষা। এই নিয়ন্ত্রিত শিক্ষার পরে আমরা দ্বিতীয় দেখছি অনিয়ন্ত্রিত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষা কি? তাহলে নিয়ন্ত্রিত শিক্ষা যেমন আমরা দেখেছি স্কুল, কলেজ বা বিদ্যালয় কেন্দ্রিক হয়ে থাকছে, তাহলে অনিয়ন্ত্রিত শিক্ষা আমরা কি বলতে পারি? যে স্কুল, কলেজ, বিদ্যালয় থেকে যে শিক্ষা পাই সেগুলো তো আছে, সেগুলো ছাড়াও আমরা সমাজ থেকে, পরিবার থেকে, পরিবেশ থেকে যে শিক্ষা পাই একদম জন্মলগ্ন থেকে শুরু করে আর মৃত্যুর আগ পর্যন্ত, সেই শিক্ষাকেই বলা যেতে পারে অনিয়ন্ত্রিত শিক্ষা। এখানে দেখো, এখানে দিয়েছি
অনিয়ন্ত্রিত শিক্ষা কি? শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনিয়ন্ত্রিতভাবে পরিবার, সমাজ, অন্যান্য সংস্থাগুলি থেকে যেসব জ্ঞান অভিজ্ঞতা অর্জন করে তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। উদাহরণ: পরিবার, প্রাকৃতিক পরিবেশ, ক্লাব, গ্রন্থাগার, জাদুঘর, খেলার মাঠ, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি। তাহলে নিয়ন্ত্রিত শিক্ষা যেখানে বিদ্যালয় কেন্দ্রিক, অনিয়ন্ত্রিত শিক্ষা সেখানে কিন্তু কোনো বিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়, পরিবার থেকে, পরিবেশ থেকে, সমাজ থেকে, সব জায়গা থেকে এই শিক্ষা অর্জন করা যায়। আর তৃতীয় যেটা আছে প্রথা বহির্ভূত শিক্ষা, সেই প্রথা বহির্ভূত শিক্ষা কি? এই প্রথা বহির্ভূত শিক্ষা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা এবং বলা যেতে পারে অনিয়ন্ত্রিত শিক্ষা উভয়েরই মধ্যবর্তী একটা শিক্ষা, যেখানে বিশেষ কোনো জটিলতা, বিশেষ কোনো কঠোরতা নেই। অর্থাৎ আরও সহজ করে বলতে গেলে যেসব শিক্ষার্থীরা বা শিশুরা বা ব্যক্তিরা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় থেকে পড়াশুনো করে উঠতে পারেনি বা কোনো কারণে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছে বা ছেড়ে দিয়েছে, তাদের পরবর্তীকালে শিক্ষা গ্রহণের ইচ্ছা বা শিক্ষা গ্রহণ করতে চায়, তো তখন তারা নিয়ন্ত্রিত শিক্ষায় সেই সুযোগ না পেয়ে উঠে তখন তারা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের শিক্ষা অর্জন বা গ্রহণ করে সেই শিক্ষা প্রতিষ্ঠানকেই বলা যেতে পারে প্রথা বহির্ভূত শিক্ষা। এখানে দেখো লেখা দিয়েছি যে শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রিত শিক্ষার মতো নমনীয়তার কঠোরতা থাকে না, কিন্তু কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে পরিচালিত হয় এবং যেখানে শিক্ষার্থী তার নিজের ইচ্ছা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পায়, তাকেই বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা বা প্রথা মুক্ত শিক্ষা। আবার এই শিক্ষার বিভিন্ন উদাহরণ আছে: দূরাগত শিক্ষা, মুক্ত শিক্ষা, পত্রযোগী শিক্ষা, বয়স্ক শিক্ষা, নৈশ বিদ্যালয় ইত্যাদি। অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে শিক্ষার্থীরা বলা যেতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে, যারা কোনোভাবে নিয়ন্ত্রিত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে বা নিয়ন্ত্রিত শিক্ষা ছেড়ে দিয়েছে, পরবর্তীকালে এই সমস্ত জায়গা থেকে তার ডিগ্রি বা তার কোর্স সে শিক্ষা শেষ করতে পারে। এই তিনটে হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রথম পড়া বা প্রধান পড়া। এইবারে এই প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে দূরাগত শিক্ষা আর মুক্ত শিক্ষা, এই দুটো টপিক আমরা পাচ্ছি। এই দুটো শিক্ষা ব্যবস্থা বলা যেতে পারে অনেকটা একই রকম, কিন্তু আলাদা আলাদা সময় আলাদা আলাদাভাবে এই দুটো শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে প্রচার হয়েছে বা প্রসার হয়েছে। যে দূরাগত শিক্ষা বলতে কি বোঝায়? দেখো, প্রথা বহির্ভূত শিক্ষারই দুটো আলাদা আলাদা অংশ বলা যেতে পারে, দূরাগত শিক্ষা এবং মুক্ত শিক্ষা। তাহলে প্রথা বহির্ভূত শিক্ষা যা, দূরাগত শিক্ষা এবং মুক্ত শিক্ষা তার বৈশিষ্ট্য মানে এদেরও সেই একই বৈশিষ্ট্যই হবে, কিন্তু প্রতিষ্ঠান বা পদ্ধতি হয়তো একটু আলাদা। যেমন দূরাগত শিক্ষা কি বলছে? যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রী কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে শিক্ষকের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছাড়াই ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমের সহায়তায় শিক্ষা লাভ করতে পারে, তাকেই দূরাগত শিক্ষা বলে। পৃথিবীর বিভিন্ন দেশে দূরাগত শিক্ষা ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যেমন দূরশিক্ষণ, দূরাগত শিক্ষণ, ধারাবাহিক শিক্ষা, পত্রযোগী শিক্ষা ইত্যাদি। তাহলে এইটা গেল দূরাগত শিক্ষা। আর তারপরেই দেখো মুক্ত শিক্ষা কি বলছে, যে মুক্ত শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে সমাজের সকল শ্রেণীর মানুষ স্বল্প ব্যয়ে স্বাধীনভাবে বহুমুখী বৈচিত্র্যপূর্ণ শিক্ষা লাভ করতে পারে। তাহলে প্রথা বহির্ভূত শিক্ষা যেটা দেখছিলাম তারই দুটো অংশ, একটা দূরাগত শিক্ষা, একটা মুক্ত শিক্ষা। তাহলে প্রথা বহির্ভূত শিক্ষায় যাই আমরা দেখলাম সেটাই কিন্তু মুক্ত শিক্ষা এবং দূরাগত শিক্ষায় ঘুরে ফিরে আমরা দেখতে পেলাম। তো এই পাঁচটা শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, আর প্রথা বহির্ভূত শিক্ষার ভিতরে আমরা দুটো দেখলাম, একটা দূরাগত শিক্ষা আর মুক্ত শিক্ষা। এই পাঁচটা শিক্ষা ব্যবস্থা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এবং দেখা যাচ্ছে পড়ে নিতে পারি, তাহলে এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে ফিরে দিক না কেন আমরা পারবো। তো অল্প কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আমি এখানে আলোচনা করছি, অল্প কয়েকটা সামান্য। যেমন কোন শিক্ষায় কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না? তাহলে অনিয়ন্ত্রিত শিক্ষায়, কারণ অনিয়ন্ত্রিত শিক্ষা পরিবার থেকে পাই, সমাজ থেকে পাই, গণমাধ্যম থেকে পাই, এইগুলো থেকে। তাহলে এখানে তো কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। তারপর বলছে মূল্যায়ন ব্যবস্থা থাকে না কোন শিক্ষা ব্যবস্থায়, মানে পরীক্ষা ব্যবস্থা থাকে না কোন শিক্ষায়, তাহলে এটাও হবে অনিয়ন্ত্রিত শিক্ষা। তারপরে আমরা পাচ্ছি নির্দিষ্ট পাঠ্যক্রম ও পরীক্ষা ব্যবস্থা থাকে কোন শিক্ষা ব্যবস্থায়, তাহলে পাঠ্যক্রম আর পরীক্ষা থাকে নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষায়। রাষ্ট্রের ভূমিকা থাকে কোন শিক্ষা ব্যবস্থায়? নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। জীবনব্যাপী শিক্ষা কোন শিক্ষা? অনিয়ন্ত্রিত শিক্ষা, অর্থাৎ জন্ম থেকে শুরু হয় মৃত্যুর আগ পর্যন্ত চলে।
নমনীয় মূল্যায়ন ব্যবস্থা থাকে কোন শিক্ষায়? নমনীয় মূল্যায়ন প্রথা মুক্ত শিক্ষা। তারপরে বলছে কয়েকটি গণমাধ্যমের উদাহরণ দাও। এই গণমাধ্যম বেতার, দূরদর্শন, চলচ্চিত্র, সংবাদপত্র, ইন্টারনেট ইত্যাদি এগুলো আমাদের উল্লেখযোগ্য গণমাধ্যম। এর পরে আমরা একটা প্রশ্ন দেখছি যে মক এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। আর যদি বলে মক কি, তাহলে এটি একটি বিনামূল্যে ওয়েব ভিত্তিক দূরশিক্ষার প্রোগ্রাম, অর্থাৎ ডিস্ট্যান্স বা দূরগত শিক্ষারই একটা অংশ, যা শিক্ষার্থীদের বিভিন্ন কোর্স ও দক্ষতা অর্জনের জন্য গড়ে তোলা হয়েছে। এই অনলাইন শিক্ষায় শিক্ষার্থীরা ডিজিটাল শিখনের সুবিধা পেয়ে থাকে, অর্থাৎ ফ্রি কোর্স জগত শিক্ষারই একটা অংশ। এখানে অনলাইন মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ বা সুবিধা পায়। আর শেষ প্রশ্ন, ভারতে প্রথম কোথায় দূরশিক্ষা পঠন পাঠন চালু হয়েছে? দিল্লি বিশ্ববিদ্যালয়। তো এই হচ্ছে চতুর্থ অধ্যায়ের আমাদের অল্প কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা। এই চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ এই তিনটে অধ্যায় আমাদের এই অল্প অল্প করে বোঝা হয়ে গেলে তিনটে অধ্যায় মিলিয়ে মোট 40-50টা আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করে দেবো। সেই প্রশ্ন উত্তরগুলো করলেই এই তিনটে অধ্যায় থেকে যা প্রশ্ন উত্তর যেভাবে আসুন না কেন তোমরা কমন পেয়ে যাবে। তাই পরপর সব প্রশ্ন উত্তর এবং অধ্যায়গুলো আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। সাবস্ক্রাইব এবং শেয়ার যত হবে, যত ভিউ আসবে, তত কিন্তু আমি প্রতিনিয়ত ক্লাস বাড়াতে থাকবো। এবং তোমাদের বলেছি যে 11 থেকে শুরু করেছি, 12 পর্যন্ত আমি এইভাবে তোমাদের ক্লাস দিতে থাকবো। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, অধ্যায়গুলোকে খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উপস্থাপন করব এবং যেভাবে বলছি সেভাবে পড়াশুনো করলে আশা করা যায় তোমাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।